সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে পরিপাক এবং শোষণ চ্যাপ্টারের অ্যাডভান্স সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো আমরা পরিপাক এবং শোষণ চ্যাপ্টার, এটা আমরা অলরেডি আলোচনা করেছি পরিপাক এবং শোষণ চ্যাপ্টারে, এবং পরিপাক এবং শোষণ চ্যাপ্টারে আমরা বোর্ড কোশ্চেন সলভ করেছি। আমরা আজকে অ্যাডভান্স সলভিং ক্লাস বলতে মূলত বোঝাচ্ছে এই পরিপাক এবং শোষণ চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যেই এমসিকিউ গুলো এসছে, সেই এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করব। এখন কোশ্চেন হলো, কেন আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের এমসিকিউ গুলো সলভ করব? এটার লাভটা কি? তুমি কোশ্চেন করতেই পারো, তাই না? তোমার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে আমি 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 তো এইচএসসি পরীক্ষা দিব। আমার সামনে তো এইচএসসি পরীক্ষা। আমি তো বোর্ড পরীক্ষা দিব আগে, তাই না? তারপরেও না অ্যাডমিশন টেস্ট। তো আমি কেন এখন এইচএসসি আ পড়াটা না পড়ে আমি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন সলভ করব? এই কোশ্চেনটা তোমার থাকতেই পারে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হলো যে দেখো, বিগত বছরের কোশ্চেন, সেটা বোর্ড পরীক্ষার এমসিকিউ হোক অথবা অ্যাডমিশন টেস্টের এমসিকিউ হোক, এগুলো কিন্তু একই রকম। তুমি দেখবে কিছু বোর্ড পরীক্ষার এমসিকিউ অ্যাডমিশন টেস্টে কমন পাবে। আবার কিছু অ্যাডমিশন টেস্টের এমসিকিউ তুমি বোর্ড পরীক্ষায় এমসিকিউ কমন পাবে। তো এইজন্যই আমাদের এই প্রোগ্রামটা রাখা, যে অ্যাডভান্স সলভিং ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো সলভ করে দিব, সেগুলো হলো যেই এমসিকিউ গুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেকবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, আমরা সেই এমসিকিউ গুলো সলভ করব। এতে লাভটা কি? এতে লাভ হলো, একটা হলো বোর্ড পরীক্ষায় আমরা কোশ্চেন কমন পাবো কিছু। আরেকটা লাভ হলো, আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, এমসিকিউ কি টাইপের এমসিকিউ আসে, কোন টপিকস গুলো থেকে বেশি এমসিকিউ আসে, কোন টপিকস থেকে এমসিকিউ আসে না, কোন টপিকসটা বেশি ইম্পোর্টেন্ট, কোনটা কম ইম্পোর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের যে এমসিকিউ গুলো আসে এগুলোর প্যাটার্নটা কিরকম, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তাহলে তুমি এইচএসসিতে বসেই তুমি এই সময়েই তুমি যদি অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনের প্রিপারেশন অনেকাংশে এগিয়ে গেল। 100% এগিয়ে গেল না, অনেকাংশে এগিয়ে গেল। ঠিক আছে? তো এইজন্যই আমরা অ্যাডভান্স সলভিং যে ক্লাসটা, এই অ্যাডভান্স সলভিং ক্লাসটা আমরা মূলত এজন্যই করব। ঠিক আছে? তাহলে পরিপাক এবং শোষণ চ্যাপ্টার আমরা যে গতকাল আমরা বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ করেছি। তোমাদের তো কোনো কোশ্চেন থাকার কথা না, তা? এমসিকিউ সলভ করেছি এবং সিকিউ আমরা সলভ করেছি, রাইট? তাহলে আমরা এখন অ্যাডভান্স যে কোশ্চেন গুলো সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় আমি বলি যে, তোমরা এই যে পরিপাক এবং শোষণ চ্যাপ্টারে আমি গত ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম বারবার যে, আচ্ছা, তোমরা বিগত বছরের কোশ্চেন গুলো তোমরা কারা সলভ করেছো বা কারা সলভ করো? তো অনেকেই সলভ করেছো, হাত তুলেছো। অনেকেই দেখা গিয়েছে যে হাত তোলনি বা সলভ করোনি। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলো অথবা উপদেশ বলো, হ্যাঁ? অথবা আদেশ বলো, যেটাই বলো না কেন, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব। সেটা হলো যে, তোমরা এখনো যারা বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করছো না গাইড থেকে, সেগুলো সলভ করে ফেলো। এখনো যারা সলভ করছো না, সেগুলো সলভ করে ফেলো। এখন তোমরা বলতে পারো যে, এই বিগত বছরের এমসিকিউ গুলো, এগুলো আমি কোথা থেকে সলভ করব? তুমি বিভিন্ন অ্যাডমিশন টেস্টের গাইড থেকে সলভ করতে পারো। এখন অনেকে আবার জিজ্ঞেস করো যে, অ্যাডমিশন টেস্টের তো গাইড নাই, কিনি নাই, হ্যাঁ? বা টাকা নাই, কি করব? তো তোমাদের জন্য আমাদের একটা অপশন আছে। তোমাদের জন্য আমাদের অ্যাপসেই একটা অপশন আছে। এটা তোমাদের সবার অ্যাপসেই আছে। সেটা হলো যে, তোমরা তোমাদের অ্যাপসে যাবে। হুম? অ্যাপসে গিয়ে ধরো এই চ্যাপ্টারটা, হ্যাঁ? আমি যদি বলি যেমন হোমে গেলাম। হুম? হোমে। হোমে যেয়ে আমি ধরো অ্যাপসে তোমরা যদি যাও, আমি তোমাদের অ্যাপসের বিষয়টা দেখাচ্ছি। তুমি কোথায় পাবে এই যে বিগত বছরের কোশ্চেন গুলো যে সলভের কথা বলছি আমি তোমাকে বারবার। তাহলে এই কোশ্চেন গুলো তুমি কোথায় পাবে? তাহলে তুমি অ্যাপসে যদি যাও, অ্যাপসে মনে করো আমি গেলাম, হ্যাঁ? গেলাম। এখানে যাওয়ার পরে তুমি বায়োলজিতে যাবে মনে করো। বায়োলজিতে ২য় পত্রে মনে করো গেলাম। ২য় পত্রে ধরো প্রাণীর পরিচিতি চ্যাপ্টার থেকে এমসিকিউ কি আসে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কি আসে সেটা তুমি দেখতে চাও। ঠিক আছে? আমি প্রাণীর পরিচিতিতে গেলাম। যাওয়ার পরে লেকচার ক্লাস আছে, তারপরে হলো সলভিং ক্লাস আছে, দেন পিডিএফ আছে, তাই না? আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব এই যে পিডিএফ এ। ওকে?
পিডিএফে যাওয়ার পরে দেখো এই যে এখানে এই যে দেখো প্রাণীর পরিচয় রুই মাছের দাগানো বই, দাগানো বই, দাগানো বই, দাগানো বই। হ্যাঁ, তাহলে আমি মনে করো এখন রুই মাছের দাগানো বইতে যাব। এই যে তাহলে রুই মাছের আমি দাগানো বই পেয়ে গেলাম। ঠিক আছে, অ্যাপসের মধ্যে পাবে কিন্তু এটা। আচ্ছা, আর কি পেতে পারি? এই যে দ্বিতীয় পত্র, ধরো প্রাণীর পরিচিতি, ওই যে অ্যাডভান্স সলভিং ক্লাস যেগুলো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে কোথায় ছিল জানি এটা? পিডিএফ এ নাকি? পিডিএফ এর দাগানো বই, দাগানো বই কই গেল অপশনটা? হ্যাঁ, এটা তো দাগানো বই চলে আসতেছে। ও প্রথমে, ও আচ্ছা, এই যে প্রথমে প্রথমে আমি তো নিচে চলে, এই যে সিকিউ প্র্যাকটিস, এই যে দেখো মেডিকেলেরই এগুলো বন্ধ হয়ে গেছে তো এটা। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, তাহলে তুমি যে এই যে এখানে যাবে, পিডিএফ এ যাবে, পিডিএফ এ যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে বায়োলজি সিকিউ এক্সাম, এগুলো আছে। তারপরে সিকিউ এক্সাম, প্র্যাকটিস বুক, এই যে মেডিকেল কিউবি। মেডিকেল কিউবি মানে হলো মেডিকেল কোশ্চেন ব্যাংক। তাহলে আমি ধরো মেডিকেলের কোশ্চেন সলভ করতে চাই, তাহলে এখানে আমি ঢুকবো এখন। তাহলে মেডিকেল কিউবিতে তাহলে ঢুকো। এই যে তাহলে দেখো এই যে আমি প্রাণীর পরিচিতি চ্যাপ্টার থেকে এই যে এমসিকিউ আমি পেয়ে গেলাম। এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হাইডা থেকে কি কি কোশ্চেন আসছে, এই যে দেখো সব লেখা আছে। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এই যে দেখতে পাচ্ছ? এই যে এই যে ওকে ওকে, এই যে এই যে মেডিকেল সব কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের। ওকে, এই যে রুই মাছের, এই যে হয়ে গেল। ওকে, সো তোমরা যেটা করবে সেটা হলো যে এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তোমরা সলভ করে ফেলবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? হুম, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমি কিন্তু বারবার বলছি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভ করতে হবে, এটার কোনো অল্টারনেট ওয়ে নাই। ঠিক আছে, এখন কিভাবে সলভ করবে, কিভাবে সময় বের করবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি অবশ্যই তোমাকে এনকারেজ করব। এবং তোমরা আরেকটা কাজ করবে, যে চ্যাপ্টারটা পড়বে, পড়ার পরে আমাদের যে অ্যাপ, আমাদের যে এক্সাম সিস্টেম আছে, তোমরা কিন্তু বেশি বেশি এক্সাম দিবে, বেশি বেশি এক্সাম দিবে। মনে রাখবে, একটা যে কোনো টপিকস একবার তুমি মোটামুটি করে পড়ো, পড়ার পরে তুমি যদি বেশি বেশি এক্সাম দাও, তাহলে সেই টপিকসটা কিন্তু মাথায় গেঁথে যায়, সেটা আর কখনো ভুল হয় না। এই জন্য তুমি যে কোনো একটা টপিক বারবার পড়ার দরকার নয়, খুব বেশি একবারই পড়ো, বাট এক্সাম বেশি বেশি দাও। ঠিক আছে, তো তোমরা রেগুলার এক্সামগুলো দিও আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা আজকে এমসিকিউ সলভ করব অ্যাডমিশনের, আর হলো কিছু রিটেন কোশ্চেন সলভ করব অ্যাডমিশন টেস্টের। ঠিক আছে তামিম? ওকে, তাহলে প্রথম এমসিকিউ দেখো, মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? হ্যাঁ, পোল কোশ্চেন। হ্যাঁ, আমরা পোল কোশ্চেনে চলে যাই। গবলেট কোষ পাওয়া যায় সর্বোচ্চ সংখ্যক। তাহলে দেখো, বিগত বছরের কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করার গুরুত্বটা তুমি একটু বোঝার চেষ্টা করো। কেন আমি বারবার এটাতে গুরুত্ব দিই, কেন বারবার গুরুত্ব দিই? কারণ এই যে দেখো, কারণটা তোমাদের কাছে পরিষ্কার। দেখো, এই এমবিবিএস মানে মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে এই কোশ্চেনটা এসছে। তার আগে ইসলামিক ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা এসছে হলো 17 সালে। তার মানে বিগত বছরের, মানে যেই স্টুডেন্ট 19 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে, সে যদি বিগত বছরের
অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে থাকে, তাহলে সে অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেনও সলভ করেছে, রাইট? 17 সালের। তাহলে সে কি কমন পেয়েছে না? 19 সালের সেই স্টুডেন্ট এই কোশ্চেনটা কমন পেয়েছে কিনা? পেয়েছে? ক্লিয়ার? এবং মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস পরে ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়। তাহলে ওই ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই একই কোশ্চেনটা এসছে। এইজন্য আমি তোমাদেরকে বারবার বলি যে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবে। তাহলে দেখবে কোশ্চেনগুলো কমন পাওয়া যায় বিভিন্নভাবে। তাহলে এটার উত্তর কি হবে? ভেরি গুড। তাহলে এটার উত্তর হলো বৃহদান্ত্র, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে তোমরা সঠিক উত্তর দিয়েছো কে কে দেখি? ইমামউদ্দিন। ইমামউদ্দিন বরাবরই প্রথমের দিকে থাকে। ইলমা, নুরা, আদিব, মাসুমা মৌ, এই যে নামগুলো বলছি, ইয়াসিন, সবুজ, দিদার, আব্দুল্লাহ আল আমিন, নুসরাত মিম, লাইবা ইসলাম। ওকে, আচ্ছা, তাহলে এই যে যে গবলেট কোষ পাওয়া যায়, তোমরা কি বলতে পারবে এই গবলেট কোষের কাজ কি? এই গবলেট কোষ কি কাজ করে? এই যে বৃহদান্ত্রের মধ্যে যে গবলেট কোষ থাকে, তো থেকে কি কাজ করে? মনে করো এটা হলো বৃহদান্ত্র, এগুলো হলো বৃহদান্ত্র। তাহলে এই বৃহদান্ত্রের মধ্যে গবলেট কোষের কাজটা কি? হুম, গবলেট কোষগুলো কি কাজ করে? এই যে এটা মনে করো গবলেট কোষ, এগুলো মনে করো গবলেট কোষ, এগুলো কি করে, কি কাজ করে বলতে পারবে? হুম, দেখি কি পারে। ওয়াও, ভেরি গুড। খাবার পিচ্ছিল করে, ওই মাইর দেবো। মিউকাস ক্ষরণ করে। তুমি কি বৃহদন্ত্র দিয়ে খাও নাকি? মিউকাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ। তাহলে গবলেট কোষ করে কি? মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে, আর এটা হলো তাহলে গবলেট কোষ, গবলেট কোষ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরের প্রশ্ন, জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়? কি হবে? ওকে, তাহলে কি হবে? অগ্রভাগের পার্শ্বদেশ, তাই না? ওকে, তাহলে দেখি সঠিক উত্তর কে কে দিয়েছো। ইমামউদ্দিন, আব্দুল্লাহ আল আমিন, পুনম, ইয়াসিন, সাদিয়া আলম, তাহমিনা, সুরাইয়া, স্নেহা, নুরুজ্জামান, নাদিয়া ইসলাম, জুহি। ওকে, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি একটা জিহ্বা কল্পনা করে মনে করো এটা একটা জিহ্বা, হ্যাঁ, এটা একটা জিহ্বা মনে করো, হ্যাঁ। আচ্ছা, মনে করো এটা হলো জিহ্বা। আচ্ছা, তাহলে জিহ্বার আমরা যদি স্বাদকরকগুলো দেখি তাহলে কি হবে? এই যে অগ্রপ্রান্ত, বলো তো অগ্রপ্রান্ত এটা কি ধরনের স্বাদ ইয়ে করে অগ্রপ্রান্ত? তাহলে অগ্রপ্রান্ত হলো মিষ্টি, তাই না? মিষ্টি স্বাদ। আচ্ছা, অগ্রভাগের পাশের এই প্রান্তটা এটা কি? লবণ।
লবণাক্ততা, তাই তো? আচ্ছা, তারপরে তার পাশেরটা, পশ্চাৎভাগের পাশেরটা, এটা কি? অম্লতা, তাই না? অম্লতা, অম্ল, অম্ল মানে কি? টক। আচ্ছা, আর তার পিছনেরটা, একবারে পিছনে, একবারে পিছনেরটা তিক্ততা, তাই না? তিক্ত বা তিতা, তাই তো? হুম, ঠিক আছে। তাহলে এটা আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখি? মিল অতি, এই কথাটা দিয়ে মনে রাখি, তাই না? মিল অতি। তাহলে অগ্রভাগে হলো মিষ্টি, অগ্রভাগের পাশের ভাগ হলো লবণ, তার পিছনের পাশের ভাগ হলো অম্ল, আর একেবারে পিছনের ভাগ হলো তিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, এই যে জাহাঙ্গীরনগর আর হলো আর্মি মেডিকেল কলেজে, ঠিক আছে। এবং এই যে জিহ্বাতে সাতকোরক থাকে, তাই না? এই সাতকোরকগুলোই কিন্তু জিহ্বাতে এই অনুভূতিগুলো সৃষ্টি করে। তোমরা কি আমাকে বলতে পারবে সাতকোরকগুলো কতদিনের মধ্যে নষ্ট হয়ে যায়? সাতকোরক কতদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, বলতে পারবে আমাকে? সাতকোরকগুলো কতদিনের মধ্যে নষ্ট হয়ে যায়? জিহ্বার মধ্যে যে সাতকোরকগুলো থাকে এগুলো তো নষ্ট হয়ে যায় না? ভেরি গুড সবুজ, 5 থেকে 10 দিনের মধ্যে, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি আমরা। নিচের কোনটি পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে নিঃসৃত হয়? মানে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কোন জিনিসটা নিঃসৃত হয়? দেখো কতবার ভর্তি পরীক্ষায় এসছে, দেখছো? দেখো কতবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কতবার এসছে, এতটাই ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে কি হবে? ভেরি গুড, তাহলে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? দেখি সঠিক উত্তর কারা কারা দিয়েছো। সবাই দিয়েছো ওইখানে। নুরা, তারপরে হলো তাহমিনা, তামিম, ইলমা, আব্দুল্লাহ আলামিন, ইয়াসিন, নিশাত, মীর তাবাসসুম, পুনম, আজমাইন। ওকে, আচ্ছা দেখো, আমরা জানি যে গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দিয়ে তৈরি, রাইট? আমরা এগুলো কিন্তু বারবার পড়েছি, বারবার। এই যে, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি আমি এখন আঁকবো, এই হলো সেই গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কিরকম? নলাকার, তাই না? তাহলে নলাকার গ্যাস্ট্রিক গ্রন্থি, এই হলো নলাকার গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। মনে করো এটা এক ধরনের কোষ, এক, এটার নাম মনে করো কি বলবো, চিপ বা জাইমোজেনিক কোষ, মনে করো চিপ বা জাইমোজেনিক, জাইমোজেনিক, চিপ বা জাইমোজেনিক, তাই না? তারপর আরেক ধরনের কোষ আছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, মনে করো এটার নাম হলো প্যারাইটাল কোষ। হ্যাঁ, এটা প্যারাইটাল কোষ, প্যারাইটাল বা অক্সিনটিক, অক্সিনটিক, তাই না? তারপর হলো আর্জেন্টাফিন নামে কোষ আছে, মনে করো এই কোষটার নাম হলো আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ। আর মিউকাস কোষ নামে কোষ আছে, মিউকাস,
এই কোষের নাম মনে করো মিউকাস কোষ। এই যে এটার নাম হলো মিউকাস কোষ। মিউকাস কোষ। এবং এই কোষগুলো কি করে? এক একটা কোষের এক এক কাজ, তাই না? যেমন মিউকাস কোষের কাজ কি? মিউসিন নিঃসরণ করা। মিউসিন নিঃসরণ করা, রাইট? আর্জেন্টাফিনের কোষের কাজ কি? সেরোটোনিন নিঃসরণ করা। সেরোটোনিন। সেরোটোনিন। চিপ বা জাইমোজেনিক কোষের কাজ কি? পেপসিনোজেন নিঃসরণ করা। পেপসিনোজেন। পেপসিনোজেন। পেপসিনোজেন কিন্তু একটা নিষ্ক্রিয় জিনিস, হ্যাঁ? পেপসিনোজেন এটা নিঃসরণ করা। আর আচ্ছা, প্যারাইটালের তো কাজ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করা। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর চিপ বা জাইমোজেনিক কাজ হলো পেপসিনোজেন নিঃসরণ করা এটার, হ্যাঁ? পেপসিনোজেন। পেপসিনোজেন নিঃসরণ করা। প্যারাইটাল বা অক্সিনটিক কোষের আরেকটা কাজ আছে, হ্যাঁ? আরেকটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর এটাও নিঃসরণ করে। গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই জিনিসগুলো নিঃসরণ করে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই যে এটা হবে সেরোটোনিন, হ্যাঁ? এই যে এটা না, এটা হবে সেরোটোনিন। সেরোটোনিন। আর কি এখানে? গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক। ওকে, ঠিক আছে। এরপরে কোশ্চেন, পরের কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কোন এনজাইম? যেমন আমরা জানি যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় পেপসিনে পরিণত করে। এখন কোশ্চেন হলো নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কে? বলো। ওকে, তাহলে কি হবে? ভেরি গুড। তাহলে উত্তর কি? এন্টারোকাইনেজ, তাই না? ইমামউদ্দিন, পুনম, সবুজ চন্দ্র, আব্দুল আলামিন, সাদিয়া আলম, তাবাসসুম, সাফায়া মারজানা, সুরাইয়া, আজমাইন, মুনা। ওকে, আচ্ছা আমাকে বলতে পারবে তোমরা যে এই যে ট্রিপসিনোজেনের কথা বলছি, এই ট্রিপসিনোজেনটা কোথা থেকে নিঃসরণ হয়? এই ট্রিপসিনোজেন এটা কোথা থেকে নিঃসরণ হয়? কে বলতে পারবে দেখি? এগুলো রিলিভেন্ট কোশ্চেন, হ্যাঁ? ট্রিপসিনোজেন কোথা থেকে নিঃসরণ হয় বলো? সাবরিনা, ভেরি গুড। আর আর কেউ? পাকস্থলী থেকে? মাইক দিব এখন। ট্রিপসিনোজেন, পেপসিনোজেন না। ট্রিপসিন পেপসিন গুলাই ফেলতেছো কেন? ইয়েস, ট্রিপসিনোজেন হলো অগ্নাশয় থেকে। আর পেপসিনোজেন, পেপসিন মানে পেপসি, পেপসিনোজেন নিঃসরণ হয় হলো পাকস্থলী থেকে। ওকে, এই যে পেপসিন, এই পেপসিনটা নিঃসরণ হয় হলো পাকস্থলী থেকে। এগুলো উল্টাপাল্টা করো না কিন্তু, ঠিক আছে?
আর আমি যদি বলি এই ট্রিপসিনোজেন এটা কোন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে? ট্রিপসিনোজেন কোন জাতীয় খাবার পরিপাক করে? ট্রিপসিনোজেন কি হবে? প্রোটিন। ওকে, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? তাহলে ওই একই উত্তর, এটা আবার বলার দরকার আছে? 5 নাম্বার কি হবে এটার উত্তর বলো? এটা তো এখন সবাই পারবে। 5 নাম্বার দেখছো, এই কত ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো দেখলেই তো লোভ লাগে। এই দেখো প্রশ্ন দেখো, দেখছো অবস্থা। মেডিকেল ভর্তি পরীক্ষায় 20 সালে এই কোশ্চেনটা এসছে, তার আগে ডেন্টাল ভর্তি পরীক্ষায় 19 সালে এই কোশ্চেনটা আসছে, তারও আগে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 17 সালে এই কোশ্চেনটা এসছে। দেখো বিষয়গুলো, তাহলে কি হবে? ওকে, তাহলে কি হবে? ট্রিপসিন, যেটা আমি মাত্রই বলেছি, তাই না? ইয়াসিন, পুনম, সাদিয়া, ইলমা, আব্দুল আলামিন, মীর তাবাসসুম, সুরাইয়া, রাবুকা, ইশরাত, আদনান। ওকে, আর বাকিগুলো আমি যদি বলি পেপসিন, পাকস্থলী থেকে, তাই না? পেপসিন কোথা থেকে? পাকস্থলী থেকে। পাকস্থলী থেকে, তাই না? তারপরে রেনিন, এটা কোথা থেকে? এটাও পাকস্থলী থেকে। ঠিক আছে, ওকে। সুক্রেজ, সুক্রেজ এটা কোথা থেকে? আন্তরিক রস বা অন্ত্র থেকে। ওকে, পরে কোশ্চেন, প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠির সংখ্যা কত? নিচের চোয়ালে। ওকে, তাহলে কি হবে? 16টা, তাই না? কে কে সঠিক উত্তর দিয়েছো দেখি? ইলমা, সাদিয়া, ইয়াসিন, নূরা, তাহমিনা, ইমামউদ্দিন, আব্দুল্লাহ আলামিন, মীর তাবাসসুম, আদনান, ইশরাত। ওকে, ঠিক আছে। তাহলে নিচের চোয়ালে কয়টা? 16টা, উপরে চোয়ালেও 16টা, তাই না? এই হলো টোটাল 32টা। নিচের চোয়ালে কয়টা? 16টা। আর উপরে চোয়ালে, এই যে উপরের চোয়াল, উপরে চোয়ালে হলো 16টা। এই যে উপরে চোয়ালে এখানে থেকে হলো 16টা, 16টি। আর নিচের চোয়ালে থাকে 16টি। এই হলো টোটাল 32টি, তাই তো? ওকে, পরে কোশ্চেন, কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? দেখেছো, সহজ কোশ্চেন, কিন্তু কতবার ভর্তি পরীক্ষায় এসছে? কতবার কোশ্চেনগুলো তুমি দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 21 সালে, আর তার আগে দেখো কতবার বিভিন্ন ভার্সিটিতে কোশ্চেন এসছে। তাহলে লালা গ্রন্থিতে কোন এনজাইমটা পাওয়া যায়? লালা গ্রন্থিতে বলতে লালা রসে পাওয়া যায়, সহজ কথা। হুম, তাহলে কি হবে? খুবই সহজ, তাই না?
টাইলিন, তাই তো। আর একটা পাওয়া যায় কি সেটা বলো তো, নাম বলো তো। লালা রসে আরেকটা এনজাইম পাওয়া যায়, একটা তো হলো টাইলিন, আরেকটা এনজাইম পাওয়া যায়। উত্তর দিয়েছে হলো ইয়াসিন, ইলমা, তাহমিনা, তামিম, আদিব, আব্দুল আলামিন, পুনম, নিশাত, রাবুকা, জেরিন। তাহলে লালা রসে আরেকটা এনজাইম পাওয়া যায়, একটা তো গেল টাইলিন, আরেকটা এনজাইম পাওয়া যায়, সেটার নাম কি? লাইপেজ, মল্টেজ। তোমরা এই জিনিসগুলো এখনো কেন ভুল করো আমি বুঝলাম না। তাহলে একটা তো টাইলিন পাওয়া যায়, আরেকটা কি পাওয়া যায়? মল্টেজ এনজাইম, তাই না? তাই তো। টাইলিন এনজাইমের আরেকটা নাম কি বলো তো? টাইলিন এনজাইমের আরেকটা নাম কি? অল্টারনেট নাম কি? এটার আরেকটা অল্টারনেট নাম আছে, নামটা কি? আমি ক্লাসে বলেছিলাম এগুলো। ভেরি গুড মারুফ, ভেরি গুড। আর আরেকটা নাম কি? একজন উত্তর দিয়েছে, মারুফ উত্তরটা দিয়েছে। বাকিরা বলো, টাইলিনের আরেকটা নাম আছে। স্যালিভারি, শুধু স্যালিভারি। মাসুমা, ভেরি গুড। সুরাইয়া, সবুজ। হ্যাঁ, স্যালিভারি অ্যামাইলেজ, তাই না? স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ। ওকে, পরের প্রশ্ন, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? যকৃতে সঞ্চিত হয় কোন ভিটামিন? ওকে, তাহলে কি হবে? ভিটামিন বি 12। তাহলে সঠিক উত্তর অনেকেই দিয়েছো। নূরা, ইয়াসিন, আনুভা, তামিম, আব্দুল আলামিন, আবির, হাফসা, ইশরাত, ফাতিহা, আর হলো জুথি। তাহলে আমরা বলেছিলাম যে যকৃতের সঞ্চয়ী ভূমিকা কি, যদি এবং এই কোশ্চেনটা যকৃতের সঞ্চয়ী ভূমিকা, বিভাগীয় ভূমিকা আমরা গত ক্লাসে যে সিকিউ সলভ করেছি সেখানেও দেখেছি, অনেকবার এই কোশ্চেনটা এসছে। তাহলে সঞ্চয়ী ভূমিকার মধ্যে কি কি আছে, যকৃৎ কি কি জিনিস সঞ্চয় করে, এই কোশ্চেনগুলো আমাদের ভালো করে পড়তে হবে। একটা হলো গ্লাইকোজেন সঞ্চয় করে, তাই না? রক্ত সঞ্চয় করে, তারপর হলো ভিটামিন সঞ্চয় করে। এর মধ্যে কি কি ভিটামিন সঞ্চয় করে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে, এ, ডি, কে, এগুলো সঞ্চয় করে। পানিতে দ্রবণীয় ভিটামিন যেটা আছে যেমন বি, সি, এটা সঞ্চয় করে। তারপর বি 12 এই ভিটামিন সঞ্চয় করে। ফলিক অ্যাসিড সঞ্চয় করে। আর কি? মিনারেল সঞ্চয় করে, যে এই মিনারেল গুলো সঞ্চয় করে। পিত্তরস সঞ্চয় করে, তাই না? তাহলে 4 নাম্বার হলো মিনারেল সঞ্চয়, 5 নাম্বার হলো পিত্তরস সঞ্চয়, চর্বি এবং অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, 6 নাম্বার এই জিনিসগুলো যকৃৎ সঞ্চয় করে থাকে। ঠিক আছে? তাহলে উত্তর বি 12। হুম, ওকে। এরপরে কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? খুবই সহজ একটা প্রশ্ন। কি হবে বলো? স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে।
তাহলে কি? ভেরি গুড। তাহলে লাইপেজ, তাই না? খুবই সহজ। নুরা, তারপরে হলো পুনম, মীর তাবাসসুম, তাহমিনা, ইলমা, সাদিয়া, ইরফাত, ইয়াসিন, আব্দুল আল আমিন, লাইবা ইসলাম। ওকে, তাহলে আমাকে এখন তোমরা উত্তর দিবে। এই যে এখানে আমরা বলছি মল্টেজ, অ্যামাইলেজ, এগুলো কোন জাতীয় খাবার পরিপাক করে, আর পেপসিন কোন জাতীয় খাবার পরিপাক করে? তোমরা উত্তর দাও। মল্টেজ, অ্যামাইলেজ কোন জাতীয় খাবার পরিপাক করে? তোমরা উত্তর দাও। ভেরি গুড মাসুমা। তাহলে মল্টেজ এবং অ্যামাইলেজ এরা শর্করা জাতীয় খাবার পরিপাক করে, শর্করা। আর পেপসিন এটা প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, পরের কোশ্চেন, প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষগুলোকে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? ওকে, তাহলে কি হবে? পেপসিন, তাই না? ওকে, ইমামুদ্দিন, দিদার, লাইবা, ইয়াসমিন, ইয়াসমিন, আজমাইন, সাদিয়া, সুমা, আফরিন, জান্নাত ইসলাম, ফাহমিদা। ওকে, ঠিক আছে। তাহলে পেপসিন করে কি? প্রোটিওজ এবং পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে, তাই না? ওকে, পেপসিন না, এটা তো হবে ট্রিপসিন। সরি সরি, ট্রিপসিন, ট্রিপসিন। এটা উত্তর হবে কিন্তু ট্রিপসিন, ট্রিপসিন। আচ্ছা, এটা ট্রিপসিন উত্তর হবে। হ্যাঁ, এটা একটু ভুল আসছে। ট্রিপসিন, হ্যাঁ, ট্রিপসিন প্রোটিওজ এবং পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। হ্যাঁ, ওকে। আর পেপসিন করে কি? প্রোটিনকে ভেঙে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কাইলোমাইক্রন কোন খাবার শোষণে ভূমিকা রাখে? ওকে, কি হবে? তাহলে চর্বি জাতীয় খাবার। উত্তর দিয়েছ হলো ইমামুদ্দিন, ইয়াসিন, নুরা, সাদিয়া, ইশরাত,
তারপরে সবুজ, আব্দুল আলামিন, ইমন, মোহিনী, আক্তার, মুনা। ওকে, তাহলে কাইলোমাইক্রন মনে আছে কোনটা? কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন জিনিসটা কি বলো আমাকে। গতকালকে আমি বলেছিলাম আরবার। কাইলোমাইক্রন জিনিসটা কি, কি বোঝো একটু বলো তো। কাইলোমাইক্রন জিনিসটা কি? কাইলোমাইক্রন জিনিসটা কি? কাইলোমাইক্রন কাইলোমাইক্রন জিনিসটা কি? এক ধরনের লাইপোপ্রোটিন। ভেরি গুড। তার মানে এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা ভেতরে যায়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এই দুইটা মিলে আবার কিসে পরিণত হয়? এই দুইটা মিলে আবার কিসে পরিণত হয়? ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, তাই না? ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। তাহলে এই হলো মনে করো সেই ট্রাইগ্লিসারাইড। এটা এই হলো সেই মনে করো ট্রাইগ্লিসারাইড। এখন এই ট্রাইগ্লিসারাইডের চারপাশে প্রোটিন এসে জমা হয়। এই ট্রাইগ্লিসারাইডের চারপাশে প্রোটিন এসে জমা হয়, এই যে হলো প্রোটিন। ওকে, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলছি কাইলোমাইক্রন। এই পুরো জিনিসটার নাম হলো কাইলোমাইক্রন। ঠিক আছে, কাইলোমাইক্রন। ওকে, পরবর্তীতে হয় কি, এই কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এখান থেকে বের হয়ে যায়। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এখান থেকে বের হয়ে কোথায় কোথায় গিয়ে প্রবেশ করে? লসিকা নালীতে গিয়ে প্রবেশ করে, তাই না? গতকালকে এই একই চিত্র কিন্তু আমি এঁকেছিলাম। মনে করো এই হলো সেই লসিকা নালী, এই যে লসিকা নালী। তাহলে এই লসিকা নালীতে গিয়ে প্রবেশ করবে এই কাইলোমাইক্রন। ঠিক আছে, এটা পরবর্তীতে এই লসিকা নালীতে গিয়ে প্রবেশ করবে। বোঝা গেল? ভেরি গুড। পরে প্রশ্ন, কাফার সেল কোন অঙ্গে থাকে? পৃথিবীর সবচেয়ে সহজ কোশ্চেন। কি হবে? ওকে, তাহলে যকৃতে থাকে। খুবই সহজ একটা কোশ্চেন। ইমামউদ্দিন, নুরা, আবির, তাহমিনা, আব্দুল আলামিন, সাদিয়া, ইলমা, নিশাত, পুনম, ইশরাত। ওকে, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা হলো যকৃত, তাই না? এটা হলো যকৃত। যকৃতে অনেকগুলো লোবিউল থাকে এবং লোবিউলগুলো কি দিয়ে গঠিত? মনে করো এটা হলো লোবিউল, এটা হলো লোবিউল, এটা হলো লোবিউল। এই লোবিউলগুলো কি দিয়ে তৈরি?
এখানে অনেকগুলো কোষ থাকে। এই কোষগুলোকে কি বলছি আমরা? হেপাটোসাইট। এই কোষগুলোকে আমরা বলছি হেপাটোসাইট। এই যে মনে করো এই যে হেপাটোসাইট, 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 এই যে হেপাটোসাইট, হ্যাঁ? এই যে হেপাটোসাইট, ওকে? এগুলো হলো হেপাটোসাইট। হেপাটোসাইট, হেপাটোসাইট। এবং এই হেপাটোসাইটের কাজ কি? এই হেপাটোসাইটের কাজ হলো এরা পিত্তরস তৈরি করে। পিত্তরস তৈরি, তাই না? ওকে। আর এই যে হেপাটোসাইটগুলো মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কি? সাইনোসয়েড। এবং এই সাইনোসয়েডগুলো এগুলো এই কাফ্ফার কোষ দিয়ে আবৃত করা থাকে। কাফ্ফার কোষ বা কাফ্ফার সেল, তুমি যেটাই নাম বলো না কেন, হ্যাঁ? এই যে এই হলো সেই কাফ্ফার সেল বা কাফ্ফার কোষ। কাফ্ফার কোষ। এবং এই কাফ্ফার কোষের কাজ কি? এগুলো কিন্তু এক ধরনের ম্যাক্রোফেজ। যে কোনো ম্যাক্রোফেজেরই কাজ হলো জীবাণু ধ্বংস করা। জীবাণু ধ্বংস করা। ধ্বংস করা। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে যকৃতে কত ধরনের বিক্রিয়া হয়ে থাকে, সংঘটিত হয়ে থাকে? যকৃতের মধ্যে কত ধরনের বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে? ভেরি গুড। তাহলে যকৃতে প্রায় 500 ধরনের বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। 500 ধরনের। 500 ধরনের বিক্রিয়া। এই জন্য যকৃতকে আরেকটা নামে ডাকা হয়। কি বলা হয় বলো তো? এই জন্য যকৃতকে আরেকটা নামে কি নামে ডাকা হয়? জৈব রসায়নাগার। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, গ্লুকাগন ক্ষরণ করে কোন কোষ? খুবই সহজ কোশ্চেন। গ্লুকাগন ক্ষরণ করে কোন কোষ?
তাহলে কি হবে উত্তর? ভেরি গুড। তাহলে উত্তর হলো আলফা কোষ, তাই না? নিশাত, ইমামউদ্দিন, আব্দুল আলামিন, ফাতিয়া, সাদিয়া, ইলমা, পুনম, ইয়াসিন, তাহমিনা, সুরাইয়া। ওকে। তাহলে এই ছবিটা আমরা অনেকবার এঁকেছি। এর মধ্যে দেখো এই যে এই কোষগুলো, এগুলো কি তৈরি করে? এই কোষগুলো অগ্ন্যাশয় রস তৈরি করে, রাইট? আর এগুলো এই যে এইখানে এইখানে কি থাকে? এখানে থাকে এই 4 ধরনের কোষ। এটাকে বলছি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স 4 ধরনের কোষ দিয়ে তৈরি। কি, কি কোষ? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। এর মধ্যে আলফা কোষের কাজ কি? আলফা কোষের কাজ হলো গ্লুকাগন তৈরি করা। গ্লুকাগন তৈরি করা। বিটা কোষের কাজ ইনসুলিন তৈরি করা, রাইট? ডেল্টা কোষের কাজ সোমাটোস্ট্যাটিন তৈরি করা, সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষের কাজ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড তৈরি করা, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, মানবদেহে কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? এটার উত্তর অলরেডি আমরা কিন্তু দিয়েছি। ওকে। তাহলে বিটা কোষ, তাই না? বিটা সেল বা বিটা কোষ, এটা সবাই পারবে আমি জানি। মীর তাবাস্সুম, নিশা, তাহমিনা, ইলমা, ইয়াসিন, সাদিয়া, হাফসা, তামিম, পুনম, আব্দুল আলামিন। ওকে। পরের প্রশ্নটা দেখি, গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়? এটাও কিন্তু আমরা অলরেডি সলভ করেছি প্রথমের দিকে। তাহলে কি হবে? পেপসিনোজেন নিঃসৃত হয়, যেই পেপসিনোজেন শর্করা জাতীয় আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে এই পেপসিনোজেন কোথা থেকে নিঃসরণ হয়? ওকে। তাহলে কি চিপ বা জাইমোজেনিক কোষ, তাই না? তাহলে এটা কি হবে উত্তর? চিপ বা জাইমোজেনিক কোষ। আর বাকি কোষগুলো কি? এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি। বাকি কোষগুলো, আর এটা হলো
ওকে। মীর তাবাসসুম, ইমামউদ্দিন, পুনম, ইলমা, ইরফাত, তাহমিনা, আবির, মাসুমামু, আদনান, সুরাইয়া। ওকে। পরের প্রশ্ন, কোনটি থেকে সিক্রেটিন মিশ্রিত হয়? কোশ্চেনটা করা হয়েছে কোথা থেকে বলো তো? পরিপাকে হরমোনের ভূমিকা থেকে। ওকে, তাহলে কি হবে? অন্ত্রের মিউকোসা, তাই না? অন্ত্র বলতে ডিউডেনামের মিউকোসা, অ্যাকচুয়ালি ডিউডেনাম তো অন্ত্রেরই অংশ। ইমামউদ্দিন, আবির, তাহমিনা, সাদিয়া, ইরফাত, মীর তাবাসসুম, নূরা, সুরাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে বাকি জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এই যে বাকি উৎসগুলো, এই যে উৎপত্তি স্থল, গ্যাস্ট্রিন কোথা থেকে নিঃসৃত হয়, সিক্রেটিন কোথা থেকে নিঃসৃত হয়, সোমাটোস্ট্যাটিন কোথা থেকে নিঃসৃত হয়, হ্যাঁ। তারপরে এন্টারোগ্যাস্ট্রন, এটার আর একটা নাম হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটা কোথা থেকে নিঃসৃত হয়। তারপরে এন্টারোকাইনিন কোথা থেকে নিঃসৃত হয়, এই জিনিসগুলো। ওকে, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎপত্তি স্থলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোন হরমোন? ওকে, তাহলে কি হবে? এন্টারোক্রাইনিন। এন্টারোক্রাইনিন। ইমামউদ্দিন, ইয়াসিন, তারপর সুরাইয়া, সবুজ, মাসুমামু, তামিম, জান্নাত ইসলাম, ইমন, নূরা, সাদিয়া। ওকে, তাহলে এন্টারোক্রাইনিন, এই যে তাহলে এন্টারোক্রাইনিন, এটার এই যে কাজ, তার মানে এই যে হরমোনের নাম, উৎপত্তি স্থল, কাজ, এগুলো একেবারে মুখস্থ। এগুলো থেকে এমসিকিউ আকারেও কোশ্চেন আসে। আচ্ছা, পরে কোশ্চেন 18 নম্বর। কোন এনজাইম স্নেহজাতীয় খাদ্য পরিপাক করে? অলরেডি এটা কিন্তু আমরা আলোচনা করেছি। ওকে, তাহলে কি হবে? লাইপেজ। অলরেডি এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তামিনা, ইয়াসিন, পুনম, সাদিয়া, ইশরাত। ওকে, পরের কোশ্চেনটা, এটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না?
19 এটা আর দরকার নাই, অলরেডি যেহেতু আলোচনা করেছি। এটা ওই যে ট্রিপসিন হবে। হ্যাঁ, আচ্ছা, এস্টার্স গ্লাইকোজেন জাতীয় শর্করাকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? 20 নাম্বার, আমরা 20 নাম্বারে চলে যাই। ওকে, তাহলে কি হবে? অ্যামাইলেজ, তাই না? ওকে, ইয়াসিন, ইলমা, সাদিয়া, মীর তাবাসসুম, সুরাইয়া, আবিদ, তাহমিনা, মাসুমা মৌ, আব্দুল্লাহ আলামিন, নুসরাত। ওকে, ঠিক আছে। তারপর হলো মানবদেহে গ্যাস্ট্রিক জুসে একটি নিষ্ক্রিয় এনজাইম কোনটি? মানবদেহে গ্যাস্ট্রিক জুসে নিষ্ক্রিয় এনজাইম, এখানে নিষ্ক্রিয় এনজাইমের নাম কি? আমরা আর পড়ে যাব না, এখন আর কয়েকটা কোশ্চেন আছে, আমরা ই করে দেব। তাহলে নিষ্ক্রিয় এনজাইম কোনটি? নিষ্ক্রিয়, তাহলে উত্তর হলো প্রোরেনিন, তাই না? প্রোরেনিনটা হলো নিষ্ক্রিয়। আর এটা সক্রিয় হয় কিভাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহযোগিতায় রেনিন হয়। এই রেনিন জিনিসটা হলো একটা সক্রিয় জিনিস, সক্রিয় এনজাইম। ওকে, আচ্ছা। পাকস্থলিক গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত পরিপাক রসের নাম কি? মানে গ্যাস্ট্রিক রস কোনটি? এখানে গ্যাস্ট্রিক রস কোনটি? কি হবে এটা উত্তর? গ্যাস্ট্রিক রস, তাহলে কি হবে? ইয়েস, পেপসিন, তাই না? পেপসিন গ্যাস্ট্রিক রস। নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম মানে কি? যেসব এনজাইম প্রোটিনকে ভাঙে। তাহলে এখানে কোনটা হবে উত্তর বলো তো? হুম, ভেরি গুড, সবগুলোই, তাই না? এই সবগুলোই প্রোটিনকে ভাঙে, আমরা জানি। পরিপাকতন্ত্রের কোন অংশে খাদ্যবস্তুর বেশিরভাগ শোষণ হয়ে থাকে? খাদ্যবস্তুর অধিকাংশই শোষিত হয় কোথায়? ওকে, ভেরি গুড, ক্ষুদ্রান্তে, তাই না? ক্ষুদ্রান্তের কোন জায়গায়? ইলিয়ামে। পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটি? এখানে কোনটা হরমোনের নাম? পরিপাকে সাহায্যকারী, তাহলে পরিপাকে হরমোনের ভূমিকা থেকে কোশ্চেনটা করা হয়েছে, তাহলে কোনটা হবে বলো? ভেরি গুড, সিক্রেটিন, তাই না? ওকে, তাহলে এই যে এখান থেকে এই জিনিসটা মনে রাখলে, আমরা মনে যদি রাখতে পারি তাহলে আমরা উত্তরটা দিতে পারবো। বৃহদান্তের অভ্যন্তরে কোন কোষ মিউকাস ক্ষরণ করে? প্রথম যে প্রশ্নটা ছিল, গবলেট কোষ কোথায় পাওয়া যায়, সেই টাইপেরই কোশ্চেন। তাহলে মিউকাস কোষ ক্ষরণ করে কে? গবলেট কোষ, রাইট? ওকে, নিচের কোনটি সঠিক নয়, মানে মিথ্যা কোনটা? কি হবে? ইয়াস, ডিউডেনামের প্রাচীর থেকে এন্টারোকাইনিন ক্ষরণ হয়। তাহলে এন্টারোকাইনিন ডিউডেনামের প্রাচীর থেকে না, ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরণ হয়, এই জন্যই মিথ্যা এটা। ক্ষুদ্রান্তের ডিউডেনাম হতে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয় না? ওকে, তাহলে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন কোথা থেকে নিঃসৃত হয়? পাকস্থলী থেকে নিঃসৃত হয়। আর বাকিগুলো? লালা গ্রন্থির নয় কোনটি? খুবই সহজ একটা প্রশ্ন, কি হবে? হুম, ইয়েস, থাইরয়েড। আর বাকিগুলো তো লালা গ্রন্থিরই নাম, তাই না?
এর মধ্যে প্যারোটিড থাকে কানের দুই পাশে, সাবম্যান্ডিবুলার থাকে চোয়ালের নিচে, আর সাবলিঙ্গুয়াল থেকে জিহ্বার নিচে। মানবদের কোন পৌষ্টিক গ্রন্থিতে কাফার কোষ দেখা যায়? আমরা অলরেডি এটা পড়েছি, যকৃতের মধ্যে দেখা যায়। জৈব রসায়নাগার বলা হয় কোন গ্রন্থিকে? এটাও আমরা একটু আগেই সলভ করেছি, খুবই সহজ প্রশ্ন তাই না? যকৃতকে বলা হয়। পিত্তরসের উপাদান 9 কোনটি? মানে পিত্তরসে কোন জিনিসটা থাকে না? এটা আমরা যখন লেকচার ক্লাস পড়িয়েছিলাম তখন কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করেছি। তাহলে ইউরিয়া থাকে না। কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? লিভারের সঞ্চয়ী ভূমিকা থেকে কোশ্চেনটা করা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে লিভারে থাকে। এছাড়া ঐচ্ছিক পেশিতেও গ্লাইকোজেন সঞ্চয় থাকে। কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম? মানে অগ্নাশয় থেকে কোন এনজাইমটা নিঃসৃত হয়, বা অগ্নাশয় রসের এনজাইমের নাম কি? তাহলে কি হবে? ট্রিপসিন। আর বাকিগুলো, এই যে টাইলিন, এটা কোথা থেকে নিঃসৃত হয়? টাইলিন নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে, তাই না? লালা গ্রন্থি। আর পেপসিন, রেনিন এগুলো নিঃসৃত হয় পাকস্থলী থেকে। ওকে। অ্যাম্পুল অফ ভ্যাটার পৌষ্টিক নালীর কোন অংশে উন্মুক্ত হয়? তাহলে অগ্নাশয় নালী আর হলো ওদিকে অভিন্ন পিত্তনালী একসাথে মিলিত হয়ে অ্যাম্পুল অফ ভ্যাটার হয়ে কোথায় গিয়ে উন্মুক্ত হয়? টিউডেনামে উন্মুক্ত হয়। অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? অলরেডি আমরা আলোচনা করেছি, বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। যকৃতের বাইরের দিকে যে পর্দাটা থাকে বা আবরণ থাকে, যকৃতের আবরণের নাম হলো গ্লিসন ক্যাপসুল, রাইট? ওকে। তো ঠিক আছে, এই হলো আমাদের আজকে মানে বোর্ড পরীক্ষার যে অ্যাডমিশন টেস্টের যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো সলভ করলাম। আমরা এখন একটু ব্রেকে চলে যাব, দেন এরপরে অ্যাডমিশন টেস্টে কি টাইপের শর্ট কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে আমরা ঠিক 55, আমরা ঠিক 3টা 5-এ চলে আসবো, 3টা 5-এ, 3টা 5। দেন আমরা যে কোশ্চেন গুলো শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেন সলভ করব। ওকে।
ওকে, সবাই কানেক্টেড হয়ে যাও, সবাই আসছো। হুম, ওকে, শুনতে পাচ্ছ সবাই? এই শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো রিটেন কোশ্চেন, যেমন পরীক্ষায় রিটেন আসে, যেমন ধরো ঢাকা ভার্সিটিতে এরগুলো অ্যাডমিশন টেস্টে রিটেন আসে। তো রিটেন কোশ্চেন কিরকম হতে পারে? যেমন একটা হলো পরিপাক কি? প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু জটিল খাদ্যবস্তু কোষের শোষণ উপযোগী, সরল তরল এবং কোষের শোষণ উপযোগী বস্তুতে পরিণত হয়, সেটাকে বলছি আমরা, এবং বিভিন্ন এনজাইমের সহযোগিতায়, সেটাকে আমরা বলছি, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক, তাই না? আমি বলছিলাম ক্লাসে, তাই তো, যে অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলে কি তৈরি করে? শর্করা তৈরি করে। নিশ্চয়ই মনে আছে, প্রথম ক্লাসে আমি বলেছিলাম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মিলে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, তাই না? প্রোটিন তৈরি করে। আর অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল একসাথে মিলে লিপিড তৈরি করে বা চর্বি তৈরি করে, লিপিড। তাহলে এই যে শর্করা, তারপরে প্রোটিন, লিপিড আমি যে ভাঙবো, যে প্রক্রিয়া ভাঙছি, সেটাকে বলছি আমরা পরিপাক। লালা বা লালারস কি? তাহলে লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হয় লালারস, এবং তোমরা জানো যে লালারসের পিএইচ হলো 6.2 থেকে 7.4। তাহলে যেহেতু 6.2 থেকে 7.4, 7-এর দিকে, মানে 7-এর নিচে, প্রায় 6 to 7-এর নিচে, এই জন্য লালা হলো অম্লীয়। আমরা জানি 7-এর নিচে কোনো জিনিস হলে সেটা হয় অম্লীয়, ঠিক আছে? তারপরে হলো পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হলো ক্রমসংকোচন প্রক্রিয়া, খাদ্য গলনের পর খাদ্যের দলা অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছে, তাকে বলা হয় পেরিস্টালসিস। মানে হলো ঢেউয়ের মতো। মনে করো এটা হলো অন্ননালী, এটা হলো পাকস্থলী। ওকে, এখন খাবারটাকে মনে করো এটা হলো সেই খাবার। এখন এই খাবারটাকে এখান থেকে পাকস্থলী পর্যন্ত নিয়ে আসতে হবে। কিভাবে আসবে? এই যে যেই অন্ননালী থাকে, এই অন্ননালীটা এভাবে ঢেউয়ের মতো এরকম ঢেউ ঢেউ ইয়ে হয়, হ্যাঁ, এই যে এরকম, এই যে এরকম ঢেউ ঢেউ খেলা হয়ে, এই যে ঢেউয়ের মতো ইয়ে হয়ে, এই যে যে খাবারটা, এই খাবারটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে তারপরে পাকস্থলীতে আসে। তাহলে এই যে ক্রমসংকোচন, মানে একবার সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে, এইভাবে করে ঢেউয়ের মতো করে হচ্ছে, এটাকে বলছি আমরা পেরিস্টালসিস। ঠিক আছে, বুঝতে পারছো পেরিস্টালসিস জিনিসটা কি? তাহলে এই পেরিস্টালসিস প্রক্রিয়াটা হয় কোথায়? অন্ননালীতে হয়। এর সুবিধা কি? সুবিধাটা হলো এই পেরিস্টালসিস প্রক্রিয়ার ফলে খাবারটা অন্ননালী থেকে পাকস্থলীতে চলে আসে। পেরিস্টালসিস। ওকে, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? আমরা বলেছিলাম মিশ্র গ্রন্থি কাকে বলে, যে যেই গ্রন্থি থেকে এনজাইম তৈরি হয় বা এনজাইম নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে, সেই গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। যে গ্রন্থি শুধুমাত্র এনজাইম নিঃসরণ করে তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। যে গ্রন্থি শুধুমাত্র হরমোন নিঃসরণ করে তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। আর যে গ্রন্থি এনজাইমও নিঃসরণ করে, হরমোনও নিঃসরণ করে, সেই গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। রাইট? তাহলে অগ্ন্যাশয়ের কাজটা কি? অগ্ন্যাশয় একই সাথে এনজাইমও নিঃসরণ করে, যেমন ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এই এনজাইমগুলো নিঃসরণ করে। আবার অগ্ন্যাশয় একই সাথে হরমোনও নিঃসরণ করতে পারে। গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোনও নিঃসরণ করতে পারে, তাই না? এই জন্য অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। তারপরে হলো ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন মনে আছে? পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণ থাকে, সেই পিত্ত লবণ স্নেহ জাতীয় খাবারটাকে ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত করে, রাইট? তাহলে এই যে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ইমালসিফিকেশন। তাহলে মনে করো এটা যদি হয় একটা বড় চর্বির দলা, মনে করো এটা হলো চর্বির দলা, তাহলে এই চর্বির দলাকে পিত্ত লবণ, হ্যাঁ, পিত্ত লবণ কি করে? এই চর্বির দলাকে পিত্ত লবণ, এই যে এগুলো মনে করো পিত্ত লবণ, হ্যাঁ, পিত্ত লবণ এই চর্বির দলাটাকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করে।
তাহলে এই যে ছোট ছোট টুকরাতে পরিণত করলো। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন। ওকে, এগুলো হলো পিত্ত লবণ। গ্লাইকোজেনোলাইসিস কি? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনো মানে হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেনো কথাটা আসে গ্লাইকোজেন থেকে, গ্লাইকোজেন থেকে, গ্লাইকোজেন থেকে। আর লাইসিস মানে হলো ভেঙে ফেলা। লাইসিস মানে হলো ভেঙে ফেলা, ভেঙে ফেলা। তাহলে গ্লাইকোজেন ভাঙার যে প্রক্রিয়া তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, তাই না? রাইট। আচ্ছা, তাহলে দেখো, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লাইকোজেন ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়, তাই না? গ্লাইকোজেন ভাঙলে কি পাওয়া যাবে? গ্লুকোজ পাওয়া যাবে। আবার আমরা যদি বলি গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ লিভারে কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। আবার তাহলে উল্টাভাবে আমি যদি বলি গ্লাইকোজেন ভাঙলে কি পাবো? গ্লুকোজ পাবো। তাহলে এই যে গ্লাইকোজেনটা ভেঙে যাচ্ছে, এই ভাঙার প্রক্রিয়াকে বলছি আমরা গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন যে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? কমেন্টে জানাও তো। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? দেখি কে পারে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়ার নাম কি? এই গ্লাইকোজেনেসিস। কি বলছো? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন? হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। এটা আবার, এটা তো অনেকবার পড়া হয়েছে। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। আর আমি যদি বলি আমিষ থেকে বা চর্বি থেকে গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়া, তখন তাকে কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? ওকে। ওকে, গ্লিসন্স ক্যাপসুল কি? তাহলে গ্লিসন্স ক্যাপসুল কি? তাহলে যে পর্দা দিয়ে যকৃত আবৃত করা থাকে সেই পর্দাটাকে বলছি আমরা গ্লিসন ক্যাপসুল। তাহলে পিত্ত বা পিত্তরস কি? যকৃতের হেপাটোসাইট থেকে যে রসটা তৈরি হয় সেটাকে বলছি আমরা পিত্তরস। এবং পিত্তরস এটা হলুদ টাইপের এবং ক্ষারীয় একটা পদার্থ। পিত্ত লবণ কি? পিত্তরসের একটা উপাদান হলো পিত্ত লবণ, এবং পিত্ত লবণের মধ্যে সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট এই লবণগুলো থাকে। হ্যাঁ, পেপটিক কোষ বা চিপ কোষ কি? তাহলে জাইমোজেনিক কোষের অপর নাম হলো পেপটিক কোষ বা চিপ কোষ। এবং জাইমোজেনিক কোষ থেকে কি নিঃসৃত হয়? নিষ্ক্রিয় পেপসিনোজেন নিঃসৃত হয়, এবং এই নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত করে, যেই পেপসিন প্রোটিন জাতীয় খাবারকে পরিপাকে সাহায্য করে। এই তো। ভেস্টিবিউল কি? মুখ ছিদ্রের ওষ্ঠ দিয়ে বেষ্টিত ছিদ্রকে বলা হয় ভেস্টিবিউল। ওকে। ভিলাই কি? তাহলে দেখো, অন্ত্রের সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা এবং মিউকোসা স্তর মিলে অন্ত্রের লুমিনে আঙ্গুলের মতো সরু যে অভিক্ষেপ সৃষ্টি হয়, আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলছি আমরা ভিলাই। যকৃতকে রক্তের ভান্ডার বলা হয় কেন? কারণ যকৃত প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত জমা করে রেখে দিতে পারে, এই জন্য যকৃতকে বলা হয় রক্তের ভান্ডার। পাকস্থলী খাদ্য পরিশোষণের উপযুক্ত স্থান নয় কেন? মানে পাকস্থলীতে খাদ্য পরিশোষণ হয় না কেন? কারণ খাদ্য পরিশোষণের জন্য ভিলাই দরকার। ওকে, তাহলে পাকস্থলীর গায়ে তো কোনো ভিলাই থাকে না, তাহলে যেহেতু থাকে না এই জন্য খাদ্য পরিশোষণ হয় না। যকৃতে জন্ডিস হয় কেন?
জন্ডিস মানে কি? জন্ডিস মানে হলো ওই যে বিলিরুবিনের কথা বলছি। বিলিরুবিন কখন তৈরি হয়? যখন বেশি, বেশি লোহিত রক্তকণিকা ভেঙে যায়। তাই তো? তাহলে লোহিত রক্তকণিকা যদি বেশি, বেশি ভেঙে যায় তখন অতিরিক্ত লোহিত রক্তকণিকা ভাঙ্গা মানে হলো অতিরিক্ত বিলিরুবিন, আর অতিরিক্ত বিলিরুবিন মানেই হলো এটা হলুদ জাতীয় পদার্থ, তখন শরীর হলুদ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে জন্ডিস। পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না কেন? কারণ শর্করা পরিপাকের জন্য প্রয়োজনীয় যে এনজাইম পাকস্থলীতে থাকার কথা সেটা থাকে না, এজন্য পরিপাক হয় না। শেষ। হিমোগ্লোবিনের ভাঙ্গনে যকৃতের ভূমিকা কি? তাহলে যকৃৎ কি করে? হিমোগ্লোবিনকে ভাঙে। হিমোগ্লোবিনকে ভাঙে হিম এবং গ্লোবিনে পরিণত করে। এর মধ্যে গ্লোবিন প্রোটিন হিসেবে কাজ করে। আর হিম আবার ভেঙে কিসে পরিণত হয়? আয়রন এবং বিলিভার্ডিন, যেটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বলতে কি বুঝো? একটু আগে বলেছি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কয় ধরনের কোষ থাকে এবং এগুলো কোন কোন হরমোন নিঃসৃত করে? অলরেডি এটা বলা হয়েছে, এটা আর নতুন করে বলার কিছু নাই। পিত্তরসের কাজ কি? তাহলে পিত্তরস কি করে? একটা হলো পিত্তরস যেহেতু ক্ষার, তাহলে এটা একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করে। একটা হলো পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণ থাকে, এই পিত্ত লবণ চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এছাড়া এটা লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো শোষণ করতেও সাহায্য করে। গ্লুকোনিওজেনেসিস কি? কি গ্লুকোনিওজেনেসিস? তাহলে নন শর্করা থেকে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া, যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, এগুলো থেকে, মানে আমরা নরমালি থেকে শর্করা থেকে গ্লুকোজ পাওয়া যায়। কিন্তু যদি অ্যামিনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো থেকে আমরা যদি গ্লুকোজ পাই, তখন সেটাকে বলছি আমরা গ্লুকোনিওজেনেসিস। যকৃৎ রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে কিভাবে? তাহলে কিভাবে ঠিক রাখে? ওই যে যকৃতের মধ্যে গ্লাইকোজেন জমা থাকে, যখন রক্তের মধ্যে গ্লুকোজের ঘাটতি হয় তখন গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ হয়, এভাবে করে। যকৃৎ থেকে জৈব রসায়নাগার কেন বলা হয়? প্রায় 500 ধরনের বিক্রিয়া যকৃতের মধ্যে হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় জৈব রসায়নাগার। মানুষের চোয়ালে কয় ধরনের দাঁত থাকে? আর বলার দরকার আছে এগুলো? এগুলো আমরা অলরেডি বলেছি। মুখ গহ্বরে কয় ধরনের লালাগ্রন্থি থাকে? অলরেডি আমরা জানি 3 ধরনের লালাগ্রন্থি থাকে। কি করে না করে এগুলো সবই জানি। পরিপাক এবং শোষণের পার্থক্য, এগুলো এখন তোমরা পারবে। এনজাইম এবং পিত্তরসের পার্থক্য দেখলেই পারবে। পেপসিন ট্রিপসিনের পার্থক্য, এগুলো এখন পারা যাবে। তো এই হলো আজকের লেকচার। তো তোমাদের পরীক্ষার এই যে এটা যে পরীক্ষা তোমরা দিতে পারবে 3 তারিখে। তোমাদের পরীক্ষার ডেট 3 মার্চ 8:30 থেকে শুরু করে 4 মার্চ 8:30 পর্যন্ত। মানে রাত 8:30 থেকে পরের দিন রাত 8:30 পর্যন্ত তুমি এই যে পরীক্ষাটা তুমি দিতে পারবে। এবং আমি বরাবরই বলছি তোমাদেরকে যে পরীক্ষার বিকল্প নাই। তুমি যত বেশি পরীক্ষা দিবে তোমার ভুলের সংখ্যা কমে আসবে এবং তোমার পড়াটা রিভিশন হবে, পড়াটা মাথায় থাকবে। ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। ওকে। তো ঠিক আছে, কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।